ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে 2018 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার ভৌতবিজ্ঞানের কোশ্চেনের আমি গ্রুপ সি পার্টটা নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি 2019 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডির পার্টটা আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, মিথেন হাইড্রেট কি। আমি কি লিখেছি দেখো, মিথেন হাইড্রেট হলো একটি কঠিন ক্ল্যাথরেট যৌগ যাতে জলের কেলাসাকৃতি অণুর মধ্যে মিথেন আটকে থাকে, যার সংকেতটা কি না 4 অণু CH4 অর্থাৎ মিথেন থাকে, ডট 23 অণু H2O থাকে। ঠিক আছে, কারণ কি জলের মধ্যে মিথেন আটকে থাকে, সেটাই হচ্ছে ক্ল্যাথরেট, মানে যে কঠিন ক্ল্যাথরেটটা তৈরি হয় সেটাই হচ্ছে মিথেন হাইড্রেট। এবং এটি দেখতে কীরকম না, এটি দেখতে কিন্তু অনেকটা বরফের মতো। সমুদ্রের নিচে থেকে নির্গত মিথেন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এসেই এই কেলাসটি তৈরি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মিথেন হাইড্রেট কি। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে সংকেতটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, 3-2 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। তাহলে চাপটা কি দ্বিগুণ করা হচ্ছে আর আয়তনটাকে অর্ধেক করা হচ্ছে। বলেছে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে সেটাই কিন্তু বের করতে বলেছে। না, সেটা হচ্ছে 2 × P1, কারণ চাপটাকে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম চাপের দ্বিগুণ করা হয়েছে, আর আয়তনটা দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ V2 যেটাকে আমি ধরেছি সেটা কি হবে না V1/2 হয়ে যাবে। কারণ কি না দ্বিতীয় ক্ষেত্রে যে আয়তনটা সেটা হচ্ছে প্রথম আয়তনের অর্ধেক হয়ে যাবে, এটাই আমাকে বলেছে। আর উষ্ণতাটা কিন্তু আমাকে দ্বিতীয় ক্ষেত্রে বার করতে বলেছে, অর্থাৎ T2 যেটা হচ্ছে পরম উষ্ণতা, তার মান কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে। আশা করি এইটুকু বুঝতে পারলে। এবার দেখো এখানে আমি P2 সমান কি না, P2 সমান কিন্তু চাপ আমি ধরেছি, আর V2টা কি, V2 কিন্তু আমি আয়তন ধরেছি। ঠিক আছে, তোমরা কিভাবে লিখবে না, P1 হচ্ছে প্রথম ক্ষেত্রে চাপ আর P2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে চাপ। V1 হচ্ছে প্রথম ক্ষেত্রে আয়তন, V1টা, আর V2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন। এইগুলো কিন্তু তোমরা এরকমভাবে লিখে দেবে। আর T2টা কি, দ্বিতীয় ক্ষেত্রে পরম উষ্ণতা। ঠিক আছে, একইভাবে T1টা দেখো, T1টা কত দিয়ে দিয়েছে না 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু ছোট হাতের T1টা দিয়ে দিয়েছে, আমাকে বড় হাতের T1 বার করতে হবে। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে না 273-এর সঙ্গে ছোট T1টা আমি যদি যোগ করি তাহলে কিন্তু বড় হাতের আমি T1টা পেয়ে যাব। তাহলে 273 যোগ কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে এই দুটো যোগ করলে আমার মান কত হচ্ছে 273 কিন্তু কেলভিন আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে T1-এর মানটা পেয়ে গেলাম। এখানে T1টা সমান এখানে কি লিখবে না প্রথম ক্ষেত্রে পরম উষ্ণতা, এই কথাটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা কি জানি না P1V1 সমান P1V1/T1 সমান P2V2/T2, এটা আমরা জানি। তাহলে এখানে কি লিখব না চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা পাই চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা পাই কি পাই না P1V1/T1। তাহলে এখানটা কমা দিচ্ছি আমি, P1V1/T1 আর সমান P2V2/T2, এটা আমরা জানি। ঠিক আছে, এবার আমি মানগুলো বসাবো। দেখো প্রথম ক্ষেত্রে P1-এর মান কি, P1 প্রথম ক্ষেত্রে V1-এর মান V1, আর প্রথম ক্ষেত্রে T1-এর মান কত পেয়েছি 273 কেলভিন, আমি এখানে লিখে দিলাম। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে P2 সমান কত 2 × P1, আর V2 সমান কত না V1/2, আর T2-র মানটা আমাকে বের করতে বলেছে, আমি T2 সমান রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই P1V1 কিন্তু আমার কেটে গেল।
বা দিয়ে লিখছি দেখো, এখানে 2 এখানে 2 কেটে গেল, তার মানে এদিকে আমার কি পড়ে রয়েছে 273 পড়ে রয়েছে, আর এখানে দেখো পড়ে রয়েছে T2। তাহলে T2-র মানটা আমার কত পেলাম না 273 কিন্তু কেলভিন পেয়ে গেলাম। তাহলে উত্তরটা তোমরা কি লিখবে না উত্তরটা দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বলেছে গ্যাসের অন্তিম উষ্ণতা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গ্যাসের অন্তিম উষ্ণতা সমান 273 কেলভিন, এটা তোমরা লিখে দেবে। আমি একবার লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে উত্তরটা লিখবে। গ্যাসের অন্তিম উষ্ণতা, গ্যাসের অন্তিম উষ্ণতা সমান 273 কেলভিন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করতে হবে। এবার আসছে দেখো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, অথবা দিয়ে যেটা বলেছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে সেটাই বের করতে বলেছে। এই কোশ্চেনটাতে দেখো প্রথমেই বলে দিয়েছে স্থির চাপ। তাহলে স্থির চাপ যখনই লেখা থাকবে তার মানে তোমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না চার্লসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। চার্লসের সূত্র থেকে আমরা কি জানি না V1 T1 বাই V2 বাই T2, এটা আমরা জানি। তাহলে সেই সূত্রটাই এখানে লিখব। সেই সূত্রটা লেখার আগে আমাদের কি করতে হবে, মানগুলো তো আমাদের লিখে দিতে হবে। তাহলে মানগুলো দেখো আমি কি পাচ্ছি না প্রথম ক্ষেত্রে আমি V1-এর মান দেখো V1-ই আমি পাচ্ছি, ঠিক আছে। তাহলে V1 সমান কি লিখব না প্রথম আয়তন, ঠিক আছে, প্রথম আয়তন। T2 হচ্ছে প্রথম পরম উষ্ণতা, এটা লিখে দিলাম, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো V2 যেটা বলেছে তার মানটা কত না V2 সমান কি না দ্বিতীয় আয়তন, ঠিক আছে। দ্বিতীয় আয়তন এই V2 বাই V1 সেই মানটাই কিন্তু আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি দ্বিতীয় আয়তন লিখে দিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে T2টা কি না দ্বিতীয় পরম উষ্ণতা, দ্বিতীয় পরম উষ্ণতা, ঠিক আছে। কোশ্চেনে কি দেওয়া আছে না সেলসিয়াসে কিন্তু উষ্ণতা দেওয়া আছে, অর্থাৎ ছোট হাতের টি এর মান দেওয়া আছে। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রেও কি দেওয়া আছে ছোট হাতের T2 এর মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে এখান থেকে বড় হাতের T1 আর T2 বার করতে হবে, এটা হচ্ছে T1, ঠিক আছে। তাহলে দেখো কি করতে হবে না 273-এর সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াস আমি যদি যোগ করি তাহলে কত হচ্ছে যোগফল 273 কেলভিন। তাহলে T1-এর মানটা আমি কত পেলাম 273 কেলভিন। এবার আমি T2-র মান বের করব। কি করতে হবে 273-এর সঙ্গে 546 যোগ করতে হবে, কারণ 546 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে। একক কি হয়ে যাবে কেলভিন, তোমরা কিন্তু এই এককটা গন্ডগোল করে ফেলবে না, ঠিক আছে। এই কারণে এককটার জন্য কিন্তু এই বড় হাতের T1 আর T2-র মানটা মানে চেনা যাচ্ছে, যেটা কেলভিন স্কেলের মান। তাহলে এই দুটো যদি আমি যোগ করি আমার যোগফল কত হচ্ছে দেখে নিই। 6 আর 3 9, 7 আর 4 11, 5 আর 2 7 আর 1 8, তাহলে 819 কেলভিন কিন্তু আমার মান হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকু। এবার দেখো আমি কি বললাম না স্থির চাপে কোশ্চেনটা দিয়ে দিয়েছে, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারছি না চার্লসের সূত্র থেকে আমরা লিখতে পারছি চার্লসের সূত্রানুযায়ী। তাহলে চার্লসের সূত্রানুযায়ী কি আমরা জানি না V1 T1 বাই V2 বাই T2, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এবার আমি মানগুলো বসাবো। তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি দেখো V1-এর মান আমি V1 জানি, আর T1-এর মান কত 273 কেলভিন, আর V2-র মান কত V2ই হবে, T2-র মান কত 819 কেলভিন। এই দুটো যদি কাটাকুটি করি তাহলে কত হবে এখানে কিন্তু আমার 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই V1-এর সঙ্গে 3 যদি আমি গুণ করে ফেলি তাহলে মানে কি হয়ে যাবে 3V1, আর এখানে কিন্তু V2 রয়ে যাবে। আমাকে বের করতে বলেছে দেখো V2 বাই V1, তাই তো। তাহলে এই V1টা যদি আমি এই দিকে নিয়ে আসি তার মানে কি হয়ে যাবে 3/1 কিন্তু আমার মান হয়ে যাবে। তাহলে দেখো আমাকে কোশ্চেনটা চেয়েছে যে গ্যাসের অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। তাহলে আমার নির্ণয় অনুপাত কত হলো 3:1 হয়ে গেল। তাহলে উত্তরটা তোমরা কি লিখবে না অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত 3:1।
আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এবার আসছি পরের কোশ্চেনটা। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, দেখো কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়। এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, আমি আলোক কেন্দ্র সংজ্ঞাটা লিখেছি, তোমাদের একটু আমি দেখাচ্ছি কি লিখেছি। আলোক রশ্মি হলো কোনো উত্তল লেন্সের একটি তলে আপতিত হয়ে যদি লেন্সের বিপরীত তল দিয়ে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তবে লেন্সের ভিতরে ওই রশ্মির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। এখানে যেহেতু কোশ্চেনে দেখো বলেছে যে উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, আমি কিন্তু দেখো উত্তল লেন্স কথাটা লিখেছি। যদি বলতে এটা অবতল লেন্স, তখন তোমাদের কিন্তু এই জায়গাটায় অবতল লেন্স লিখতে হতো, কারণ অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু আলোক কেন্দ্রের সংজ্ঞাটা এটাই হতো। ঠিক আছে, এবার আসছি দেখো, যেহেতু এটা 2 নম্বরের বলেছে আমাকে ছবিটা আঁকতে হবে। তাহলে দেখো ছবিটা আমি কিভাবে এঁকেছি না, ছবিটা হচ্ছে এটা একটা কি প্রধান অক্ষ, আর এইটা হচ্ছে উত্তল লেন্স। যদিও ছবিটা একটু হয়তো বাঁকা হয়েছে, তোমরা একটু সোজাভাবে এঁকে নিও, তাহলেও কিন্তু হবে। দেখো এইটা হচ্ছে আপতিত রশ্মি আর এইটা হচ্ছে নির্গত রশ্মি। ঠিক আছে, এই রশ্মি আর এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি দেখো পরস্পরের কিন্তু সমান্তরাল। এই আপতিত রশ্মিটা দেখো একটু নিচের দিকে এঁকেছি, আর এই নির্গত রশ্মিটা দেখো একটু ওপর দিকে এঁকেছি। ঠিক আছে, যেহেতু এই দুটো রশ্মি পরস্পরের সমান্তরাল, এই যে সমান্তরাল কথাটা লেখা আছে সংজ্ঞাতে, সেই কারণে কিন্তু আমি এইভাবে ছবিটা এঁকেছি। আর এই যে ডট ডটগুলো দিয়েছি সেটা একটু বাঁকিয়ে তারপরে কিন্তু করেছি। ঠিক আছে, তোমরা যদি একটু ছবিটা অসুবিধা হয় বুঝতে, নিজের মতো করে এঁকে নিও, তাহলেও কিন্তু হবে। আর এই যে দেখো পয়েন্টটা ছেদ করছে প্রধান অক্ষকে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র, যেটা আমি দেখো পাশে লিখে দিয়েছি, ও হলো লেন্সের আলোক কেন্দ্র। এই কথাটা কিন্তু লিখতে তোমরা ভুলবে না। এখানে তোমরা যে কোনো লেটার দিতে পারো, কিন্তু পাশে কিন্তু লিখে দেবে যে সেই লেটারটাই হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো ছবিটা এবং সংজ্ঞাটা। এবার আসছি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, অথবা দিয়ে যেটা আছে, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন। আমি কি লিখেছি না, তোমরা জানো যে আকাশ নীল দেখার যে মেন কারণটা সেটা হচ্ছে বিক্ষেপণ। ঠিক আছে, এটা যদি তোমাদের 1 নম্বরের কোয়েশ্চেন পড়ে তখন তোমরা উত্তরটাকে লিখবে না, বিক্ষেপণের জন্য কিন্তু আকাশ নীল দেখায়। এবার যেহেতু 2 নম্বরের কোশ্চেন পড়েছে, আমাকে একটু ব্যাখ্যা করতে হবে কিভাবে লিখেছি, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। লিখেছি দেখো, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা সূর্যালোককে বিক্ষিপ্ত করে, লাল আলোর তুলনায় নীল আলোর বিক্ষেপণ বেশি। এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের অনেক সময় পড়ে যে লাল আর নীল এই দুটো রঙের মধ্যে বা বর্ণের মধ্যে কার বিক্ষেপণ বেশি। তোমাদের মনে রাখতে হবে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কিন্তু নীল আলোর বিক্ষেপণ বেশি। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের আমি কিন্তু ভালো করে বলে দিলাম। তার পরের লাইনটা কি লিখেছি, তাই আমাদের চোখে নীল রঙের প্রতি বেশি সংবেদনশীল হওয়ায় আকাশের দিকে তাকালে ওই অংশ থেকে যে আলো চোখে প্রবেশ করে তাতে নীল বর্ণের পরিমাণ বেশি থাকে, তাই দিনের আকাশকে নীল দেখায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো ব্যাখ্যাটা। মেন আমি বারবার বলছি, 1 নম্বরে কোশ্চেন পড়লে তোমরা কিন্তু বিক্ষেপণ কারণটাই লিখবে। এবার আসছি পরের কোশ্চেনটা। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নি। পরের কোশ্চেনটা বলেছে দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। কি লিখেছি না, লেঞ্জের সূত্র বলে লিখে আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি। তোমরা কিন্তু এটাকে অন্য কালিতেও লিখতে পারো, তাহলে কিন্তু একটু ভালো হয়। কি লিখেছি, তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা। এবার যে গাণিতিক রূপটা আছে সেটা কিন্তু লিখতে হবে, কারণ এটা 2 নম্বরের কোয়েশ্চেন। কি লিখেছি, এই বিবৃতিকে একত্রে করে তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রগুলি নিচের একটি গাণিতিক চেহারায় প্রকাশ করা হলো। সেই গাণিতিক চেহারাটা কি না, এপসিলং। ঠিক আছে, তাহলে এপসিলং সমান আমি কি লিখেছি দেখো, মাইনাস ডেল ফাই বাই ডেল টি। এই ফাইটা কি, ফাইটা আমি লিখেছি দেখো চৌম্বক প্রবাহ, যেহেতু ডেল
এই চিহ্নটা দিয়েছি, তার মানে এটা কি বোঝায় না পরিবর্তন বোঝায়। সেই কারণেই দেখো ডেল ফাইটা সমান আমি কি লিখেছি, চৌম্বক প্রবাহের পরিবর্তন। ঠিক আছে, যদি শুধু ফাই থাকতো সেটা কিন্তু চৌম্বক প্রবাহ হয়ে যেত। এবং ডেল টিটা কি লিখেছি, সময়ের পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ফাইটা কি, আবিষ্ট তড়িৎচালক বল। আর নেগেটিভ চিহ্নটা কি বোঝায় না আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো লেঞ্জের সূত্রটা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো, লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো। দেখো কি লিখেছি, লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন গঠন। এটা লিখে আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি। এটা কিন্তু তোমরা অন্য কালিতেও লিখতে পারো, যদি না সময় থাকে তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথম পয়েন্টটা কি লিখেছি, একই বা পৃথক মৌলের দুটি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষের অযৌম ইলেকট্রনগুলি ব্যবহার করে ইলেকট্রন জোড় গঠন করে। বি অর্থাৎ তারপরে কি হয়, ইলেকট্রন জোড় গঠন করার পর না জোড়ের গঠনকারী ইলেকট্রনগুলির অভিমুখ কিন্তু পরস্পরের বিপরীতমুখী হয়। ঠিক আছে, সিটা কি দেখো লিখেছি না বিপরীতমুখী হয় হচ্ছে ইলেকট্রন জোড় যে গঠন করে সেই ইলেকট্রন জোড়ের ইলেকট্রনগুলি। ঠিক আছে, বলেছে দেখো উভয় পরমাণু এই জোটটি সমভাবে ব্যবহার করে তাদের সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষ পূরণ করে। কটি করে বাইরের কক্ষে ইলেকট্রন থাকে যে কোনো পরমাণুর না 8টি অথবা 2টি। 8টি হচ্ছে হিলিয়াম ছাড়া, আর হিলিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু 2টি ইলেকট্রন থাকে সবচেয়ে বাইরের কক্ষে, সেই কারণে 8টি বা 2টি লিখেছি। তোমরাও কিন্তু পাশে এরকম করে লিখে দিও 8টি বা 2টি। ডিএরটা কি বলেছে না উভয় নিউক্লিয়াস এই জোটটি একই সঙ্গে আকর্ষণ করে বন্ধনে আবদ্ধ হলে মৌল বা যৌগের অণু গঠন করে। তাহলে দেখো মেন জিনিসটা কি, লুইসের ধারণা অনুসারে একটা সমযোজী বন্ধন গঠন হয় কি করে, দুটি মানে একই বা পৃথক মৌলের দুটি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষে যে অযুগ্ম ইলেকট্রনগুলি থাকে সেগুলো দান করে, মানে পরস্পরই কিন্তু দান করে, উভয় পরমাণুই কিন্তু দান করে একটি ইলেকট্রন জোড় গঠন করে। ওই ইলেকট্রন জোড় যে পরমাণুগুলি দান করছে তাদের মধ্যেও কিন্তু সমভাবে ব্যবহার হয়। তাহলে সমভাবে ব্যবহার হয়ে কিন্তু তাদের বাইরের কক্ষটাকে 8টি বা 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে, যেটি একটি সুস্থিত নিউক্লিয়াসের কিন্তু গঠন বহন করে। এইভাবেই কিন্তু সমযোজী বন্ধনটা গঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো উদাহরণটা তোমাদের জানতে চেয়েছে। আমি কি লিখেছি, যেমন হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে। উভয় পরমাণু ওই একটি ইলেকট্রন দান করে সমযোজী এক বন্ধন গঠনের মাধ্যমে নিজ নিজ সর্ববহিস্থ কক্ষে হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু উদাহরণ দিয়ে তার একটু ব্যাখ্যাটা দিয়েছি। এবার আমি দেখাবো কিভাবে হাইড্রোজেন পরমাণুর সমযোজী বন্ধনটা তৈরি হচ্ছে। দেখো এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, তাহলে দুটো নিউক্লিয়াস আমি এঁকে নিলাম। ঠিক আছে, এর সবচেয়ে বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন থাকে বলেছি, কারণ দেখো এখানে লিখেছে হাইড্রোজেন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে। তাহলে এই ইলেকট্রন এ দান করছে, এই ইলেকট্রন এ দান করছে। তাহলে এখন কটা ইলেকট্রন তৈরি হচ্ছে না দুটো ইলেকট্রন। এই যে দুটো ইলেকট্রন তৈরি হলো সেই দুটো ইলেকট্রনের অভিমুখ বা মুখ কিন্তু পরস্পরের বিপরীতমুখী হয়। অর্থাৎ এটা যদি নিচের দিকে হয় তাহলে এটা কিন্তু ওপরের দিকে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই দুটোকে কিন্তু একটা আমি গোল করে দিচ্ছি, এটা কিন্তু একটা ইলেকট্রন জোড় গঠন করছে। তাহলে পাশে আমি অ্যারো চিহ্ন দিয়ে কি লিখতে পারছি না এরকম লিখে আমি একটু গোল করে দিলাম, আর এইখানে কিন্তু হাইড্রোজেন আমি লিখে দিলাম। এবার দেখো এই যে ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে, তাহলে এই হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করছে, তার ফলে কি তৈরি হচ্ছে না হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করছে, যেটা একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস বললাম। আর একইভাবে এই হাইড্রোজেন পরমাণুটাও এই ইলেকট্রন জোড়টা ব্যবহার করে কি হচ্ছে না হিলিয়াম পরমাণুর সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তাহলে এইভাবে কি তৈরি হচ্ছে না একটা কিন্তু
সমযোজী এক বন্ধন তৈরি হচ্ছে। এখানে এক বন্ধন কেন বললাম, কারণ দুটো ইলেকট্রন দিয়ে কিন্তু একটা বন্ড তৈরি হয়। যদি ধরো এখানে 4টে ইলেকট্রন থাকতো তাহলে কটা বন্ধন তৈরি হতো, আমি বললাম দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ধন, তার মানে দেখো এখানে যেহেতু 4টে আছে তার মানে কিন্তু দ্বিবন্ধন কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু ব্যাখ্যাটা লিখে তারপরে কিন্তু এই ছবিটা তোমরা এঁকে দেবে, অবশ্যই এটা কিন্তু ভুলবে না। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে দেখো একটি তরল ও একটি সমযোজী কঠিন যৌগের উদাহরণ দাও। তাহলে একটি তরল সমযোজী যৌগের উদাহরণটা কি না, একটি তরল সমযোজী যৌগের উদাহরণ হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, তোমরা যেটা হোক একটা লিখবে, দুটোই কিন্তু একই মানে একটাই যৌগ। এবার আসছি পরেরটা, অর্থাৎ একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ হলো ন্যাপথলিন। ঠিক আছে, তাহলে দুটো আমি বলে দিলাম উদাহরণ, তোমরা লিখে নিও খাতায়। সরি, আমার আগের কোশ্চেনটা মিস হয়ে গেছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো কি আছে না, অথবা দিয়ে যেটা আছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনে মানে একটা বন্ধন দিয়ে দেখো লেখা আছে NaCl হিসাবে প্রকাশ করা যায় না কেন। দেখো আমি কি লিখেছি না, NaCl এর কেলাসের গঠনে অসংখ্য Na+Cl- আয়ন দ্বিমাত্রিক তলে এমনভাবে সজ্জিত থাকে প্রতিটি Na+ 6টি Cl- আয়ন দ্বারা এবং প্রতিটি Cl- আয়ন 6টি Na+ আয়ন দ্বারা বেষ্টিত। অর্থাৎ এই কেলাসে Na+ আর Cl- এর সংখ্যা সমান হওয়ায় কেলাসের পুরো আধানটাই শূন্য হয়ে যায়, কারণ আধানের সংখ্যা সমান থাকে। ঠিক আছে, এবং এর স্ট্রাকচারটা কীরকম হয় না, এই স্ট্রাকচারটা কিন্তু 3D স্ট্রাকচার হয়, এই যে ত্রিমাত্রিক তল বলা আছে। ঠিক আছে, তারপরে কি বলা আছে, এরকম বিন্যাসের ফলে এই কেলাসের আকার অষ্টতলকীয় হয়, অর্থাৎ যেটা ইংরেজিতে বলে কিন্তু অক্টাহেড্রাল। তাহলে অক্টাহেড্রাল হয় এবং সেটি কিন্তু ত্রিমাত্রিক অর্থাৎ 3D স্ট্রাকচার হয় এই কেলাসটার। এটাকে কেলাস কেন বলছে, এবার দেখো বলছি, একটি সুস্থিত ত্রিমাত্রিক কেলাস জালক সম্পন্ন হবার ফলেই এই আয়নীয় যৌগের গঠন সম্ভব হয়। তাই বহু সংখ্যক Na+Cl- আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ দ্বারা, এখানে কিন্তু আকর্ষণ কথাটা তোমরা লিখে দেবে। ঠিক আছে, আমি এটা মিস করে গেছি, তোমরা লিখে দিও। আকর্ষণে আবদ্ধ হয়ে পুঞ্জীভূত অবস্থায় থাকে, সেই কারণেই কিন্তু একটা কেলাস গঠন করে, ফলে কোনো পৃথক কোনো অস্তিত্ব থাকে না। অর্থাৎ কি না, শুধুমাত্র কিন্তু Na এরকম একটা বন্ধন Cl এই হিসাবে থাকে না, একসঙ্গে অনেক Na+ একসঙ্গে অনেক Cl- আয়ন থাকার ফলে কিন্তু একটা কেলাস তৈরি হচ্ছে। সেই কেলাসের স্ট্রাকচারটা কীরকম হয় না, অষ্টতলকীয় হয়, এবং অষ্টতলকীয়টা তোমরা জানো যে এটা একটা 3D স্ট্রাকচার। সেই কারণে কি হয় না, কোনো পৃথক অণুর অস্তিত্ব না থাকার কারণে কিন্তু এইভাবে Na+কে এই NaClকে বা সোডিয়াম ক্লোরাইডের আয়নকে কিন্তু এইভাবে প্রকাশ করা যায় না। ঠিক আছে, তাহলে তোমরা এই পর্যন্ত লিখে এবার পূর্ণবাক্যে লিখতে হবে। তাহলে পূর্ণবাক্যে লেখার জন্য কি করতে হবে, এই কারণে লিখে তোমরা কিন্তু এই কোশ্চেনে যেটা লেখা আছে সেটা লিখে দিও, অর্থাৎ এই কারণে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na এখানে হাইফেন দিয়ে Cl হিসাবে প্রকাশ করা যায় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি যে কটা কোশ্চেন করালাম তার মধ্যে যদি কোনো জায়গা বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।